প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো। অনেক দিন হয়ে গেল তোমাদের ক্লাস শুরু হয়েছে। তোমাদের অভিনন্দন জানাচ্ছি। ইতিমধ্যেই তোমরা অনেকগুলো ক্লাস করেছো এবং কমপক্ষে আমার জানা মতে 4 জন শিক্ষকের ক্লাস তোমরা পেয়েছো। আশা করি সাহিত্যের অনেক কিছুই এর মধ্যে তোমরা জানতে পেরেছো, বুঝতে পেরেছো, অধ্যয়নেও ছিলে। আজ আমি কিছু বলবার আগে তোমাদের কাছ থেকে একটা কিছু জানতে চাইব। সেটা হচ্ছে, জগতে এত কিছু থাকতে আমরা এই সাহিত্য কেন পড়ছি? অনেকে তো বিষয়টাকে একটু ঔন্নাসিক দৃষ্টিতে দেখে, কিন্তু তোমাদের কাছে আমার প্রশ্নটা একটা স্বাভাবিক যে কেন আমরা সাহিত্য পড়ব, সাহিত্য কি আমাদের দেয়। যদি একটু বলো তাহলে আমার সুবিধা হয় আলোচনা। ঠিক আছে, বুঝতে পেরেছি। তোমরা এই প্রশ্নের উত্তরের জন্য আরও কিছু জানবার প্রয়োজন হয়তো অনুভব করছো। তাহলে শোনো বলি, আমি যেইভাবে বিষয়টাকে চিন্তা করে নিজের মতো করে, তোমরা ওইভাবেই নিজেদের মতো করে ভাবনা প্রক্রিয়া শুরু করতে পারো। ভেবে দেখো সেখান থেকে কোনো একটা সঠিক বিষয় আবিষ্কার করা যায় কিনা। আমরা সকলে জানি মানুষের বা মানব জীবনের মৌলিক চাহিদা হচ্ছে 5টি। ধারাবাহিকভাবেই আমাদের বলতে হবে। ধারাবাহিকভাবে যদি বলি তাহলে আসবে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা এবং শিক্ষা। এর মধ্যে সাহিত্যের স্থান কোথায়? সরাসরি আমরা হয়তো পাচ্ছি না, এখন অনুসন্ধান করতে হবে পরোক্ষভাবে পাই কিনা, কোনো সম্পর্ক সূত্র খোঁজা আমাদের জরুরি এখন। কারণ যে কোনো কাজ করবার ক্ষেত্রেই এই প্রশ্নটা সকলের করা জরুরি নিজেকে, যে কাজটি আমি কেন করব। তারপরের প্রশ্নটা হবে কিভাবে করব। তাহলে এখন প্রথম প্রশ্নের উত্তর আমরা অনুসন্ধান করছি, সাহিত্য কেন পাঠ করছি কিংবা করব। মানব জীবনের 5টি মৌলিক চাহিদার কথা এই মুহূর্তে আমি বললাম, যা তোমরা সকলে জানো। প্রথমে অন্ন। আমরা যখন সকলেই, আমি, তুমি, তোমরা যখন মাতৃগর্ভে ছিলাম, তখন আমাদের ক্ষুধার কোনো সমস্যা ছিল না। মা যা খেতেন তাও আমার খাদ্য হিসাবে আমার উদরে চলে আসতো। সুতরাং যখন মাতৃগর্ভ ছেড়ে এই বিশাল পৃথিবীতে আমি চলে আসলাম, ওই নারীর বন্ধন, মায়ের সঙ্গে যে নারীর বন্ধন, চিকিৎসক কিংবা দাত্রী ওই নারীর বন্ধনটা যখন কেটে ফেললেন, আমি আলাদা হয়ে গেলাম। তখন মায়ের খাদ্য আর আমার পেটে আসে না। ক্ষুধার যন্ত্রণায় স্থির হয়ে আমি চিৎকার করি, ক্রন্দন করে উঠি। সকলে উল্লাস করে নবজাতকের আগমন। কিন্তু আমার যন্ত্রণা, আমার ক্ষুধা সকল শিশুর, সকল মানুষের আদি চাহিদা, প্রথম চাহিদা অন্ন। এরপরে সভ্যতার অগ্রগতিতে আমরা লজ্জা নামক একটা বিষয় যখন শিখিয়েছি, তখন লজ্জার নিবারণটা আবশ্যক হয়ে দাঁড়ায়। তখন বস্ত্রের প্রয়োজন হয়। থাকবার জন্য একটা বাসস্থানের প্রয়োজন হয়। সুস্থতার জন্য দরকার হয় চিকিৎসার। তারপর আরেকটু ভালো জীবনযাপনের জন্য দরকার হয় শিক্ষা। এইভাবে একটির পর একটি ক্রমান্বয়ে আমরা অর্জন করি। যদি অর্জনের মধ্যে আসে, তখন বলি যে মানব জীবনের মৌলিক চাহিদাগুলো
পূর্ণ হওয়া। কিন্তু প্রশ্ন, এই 5টি জিনিস, 5টি উপকরণ কিংবা উপাদান পেলেই কি আমাদের জীবন পরিপূর্ণ সুখ, সমৃদ্ধি, শান্তিতে ভরপুর হয়ে উঠছে? যদি হয়ে থাকে তাহলে পৃথিবীর সর্বত্রই সমানভাবে শান্তি স্থাপিত হয়নি কেন? এখনও কেন অশান্তি আর নৈরাজ্য, বিভীষিকায় আমাদের দিন যায়, রাত আসে, রাত কাটে, আবার দিন আসে। পৃথিবীর বহু জায়গায় এই রকম হচ্ছে। কেন হচ্ছে? বহু সমাজে হচ্ছে। তাহলে কোন জিনিসটার অভাব রয়েছে? নিশ্চয়ই কোনো একটা বিষয়ের অভাব রয়েছে, যে অভাবদের কারণে আমাদের এই আর্থিক মূল্যের 5টি মৌলিক জিনিস পাওয়ার পরও আমাদের স্বস্তি, শান্তি, সুখ, সমৃদ্ধির থেকে পিছিয়ে পড়ছি। হ্যাঁ, এই জায়গায় আমরা একটু গল্পের আবহে ঢুকে পড়ি। কেমন লাগে দেখো, ভালো লাগবে। ধরো, যেহেতু গল্প বলছি, কল্পনা থেকেই তো লেখা হয় নাকি? তাহলে ওই কল্পনার আশ্রয় নিতে হবে, উপায় নেই। একটু পরে দেখবি এই কল্পনাটা আসলে কি জিনিস, কত মূল্যবান, কত উপকারী, তা দিয়ে কী হয়, তাছাড়া কি হয় না, সেই আলোচনায় আমি আসছি এই সূত্রে। তাহলে গল্পটা এরকম, গল্প না, এই গল্পের টুকরো। আমার একটা ছোট্ট কন্যা কিংবা তোমাদের কোনো ছোট বোন এরকম বাবু, সে অপেক্ষা করছে আমার ছোট্ট কন্যাটি এই স্কুল পড়ুয়া, মানে কেজিতে, নার্সারিতে, ক্লাস 1-এ পড়ে, এইরকম ধরো অপেক্ষা করছে আমি কখন বাসায় ফিরব। অফিস কিংবা কলেজের প্রয়োজনে কাজ ছেড়ে স্বাভাবিকভাবে বাসায় যেতে যেতে একটু বিলম্বই হয়ে গেল। বাসায় ফেরা মাত্র সে বলছে, বাহ, এত দেরি করলে কেন? আমি কখন যে তোমার পথ চেয়ে আছে, অপেক্ষা করছি তোমার জন্য। কেন রে মা, কেন অপেক্ষা? বাহ, তুমি কি জানো না কালকে বাংলা নববর্ষ, বাঙালির উৎসবের দিন, পয়লা বৈশাখ। ডিসি হিল কিংবা সিআরবির প্রভাতী অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করব, আমি যোগ দেব। সুতরাং আমাকে সাজতে হবে না, সাজার জন্য সাজার উপকরণ কিনতে মার্কেটে যেতে হবে না, চলো, সময় কম। তাকে নিয়ে মার্কেটে চলে গেলাম। সেখানে গিয়ে তারই পছন্দ, তারই স্বাধীনতা, তার ইচ্ছেকে প্রাধান্য দিলাম। সে একে একে তার প্রয়োজনে সব কিছু কিনল। আলতা, নূপুর, বর্ণিল চুড়ি, লাল পেড়ে হলুদ শাড়ি কিনে নিল, গুচ্ছ গুচ্ছ বেলি ফুল কোপায় পড়ার জন্যে। হয়তো এই যে সুন্দর উপকরণ সামগ্রী কিনে আনন্দিত মনে সে আমার হাত ধরে বাসায় ফিরল। আমরা যে যার কাজে নিমগ্ন হলাম, সে তার ভাবনায় চিন্তা বিভোর। তারপর আমরা দেখলাম যথাসময়ে সে নিজের মতো করে স্বতন্ত্র কক্ষে সেই সাজগোজ করে ফেলল। দীর্ঘ সময় সে হয়তো তার নিয়েছে, তার মনের মাধুরী মিশিয়ে যে যা যা সে কিনেছিল, আবার বলছি, আলতা, নূপুর, বর্ণিল চুড়ি, লাল পেড়ে হলুদ শাড়ি, বেলি ফুলের মালা, সব কিছু দিয়ে সে অপূর্ব, সে তার ছোট্ট অবয়বের মধ্যে সেই নানা বিন্যাস প্রক্রিয়ার মধ্য দিয়ে সে সজ্জিত হয়ে পড়ল। এখন তাকে দেখতে হবে, দেখার জন্য সে কোথায় যাবে? তার কক্ষের জানালার ধারে, খোলা উন্মুক্ত জানালার ধারে বিশাল বৃহদাকার একটি গ্লাস রয়েছে। সেই গ্লাসের সামনে গিয়ে সে দাঁড়ালো, আপাদমস্তক পা থেকে মাথা পর্যন্ত সে তাকে নিজেকে নিরীক্ষণ করলো। দেখি অভিভূত হয়ে গেল। সে নিজেই তার কণ্ঠ চিরে নিজের অজান্তেই বেরিয়ে এলো একটি শব্দ, অপূর্ব। এই অপূর্বটা কি? আত্মহারা, বিমোহিত সে আনন্দে। সময়টা বৈশাখ মাস,
বৈশাখের সঙ্গে কালবৈশাখীর একটা বিষয় রয়েছে, সকলে জানো। এই আনন্দ কতক্ষণ স্থায়ী হলো, তার মুহূর্তে দেখা গেল ধমকা হাওয়ায় জানালার গ্লাসটা মাটিতে পড়ে ভেঙে চুরমার হয়ে গেল। একটু আগে যে অপূর্ব সে দেখলো, সে কোথায়? সে নেই, হারিয়ে গেছে। তাকে সে খুঁজছে এদিক সেদিক, কোথাও দেখা যাচ্ছে না। শেষমেশ গ্লাসের টুকরোগুলো দু অঞ্জলি পেতে তুলে তার মুখের সামনে তুলে ধরলো, দেখলো সেখানে ভালো কিছুই দেখা যাচ্ছে না, বড় আরও কুচ্ছিত মিষ্টি ভগ্ন ভগ্ন গ্লাসের টুকরোগুলোর মধ্যে প্রতিচ্ছবি দেখা যাচ্ছে। সে চিৎকার করে উঠল, একটু আগে যে আমিকে দেখেছি, আমি সেই আমিকে চাই। কিন্তু কোথায় পাবে? যে ক্লাসে দেখেছিল সেটা তো ভেঙে গেছে। গল্পের টুকরোটা আবার এখানে শেষ। এখন কিছু আলোচনায় আসে। তাহলে এই গ্লাসটা কি, এবং যে অপূর্ব সে বলেছিল সেই অপূর্বটা কি? আর কিসের অভাবে আমাদের 5টি মৌলিক চাহিদা উপকরণ পাওয়ার পরও জীবনে সমাজে আমরা শান্তি স্থাপন করতে পারছি না, হচ্ছে না? এর একটা সমন্বয় সংযোগ যদি এখানে ঘটাতে পারে, তাহলে আমাদের সাহিত্য কেন পড়ব, তার উত্তর কিন্তু আমরা পাব। যেই উপকরণগুলো মার্কেট থেকে সে কিনে এনেছিল, ছোট্ট মেয়েটি, সেই উপকরণগুলোর একটা আর্থিক মূল্য ছিল। তার আলতার একটা আর্থিক মূল্য ছিল, নূপুরের একটা আর্থিক মূল্য ছিল, চুড়ি শাড়ি কিংবা বেরিফুল সব কিছুর একটা আর্থিক মূল্য ছিল। অর্থাৎ টাকা দিয়ে কিনতে হয়েছে নির্দিষ্ট পরিমাণের চাহিদা মতো। কিন্তু এই আর্থিক মূল্যের উপাদানগুলো যে তার অবয়বে ধারণ করলো, ধারণ করার পরে যেই রূপটি, যেই রূপ বলা যাবে না, রূপের একটা ফ্রেম আছে, কাঠামো আছে, এটা যেই বিষয়টা তার চিত্তে আলোড়ন তুলল, তার নাম আমরা দিচ্ছি। যে অপূর্ব বলেছিল, ওই অপূর্বটা তো উচ্চারণ করছি, দেখা যাচ্ছে না, সৌন্দর্য। যেই সৌন্দর্য, যে আলো টিকতে বার হলো, তার মূল্য কত? না, তাকে জগতে কেউ মূল্য দিয়ে কিনতে পারবে না, সে অমূল্য, অর্থাৎ মূল্য অতীত। অমূল্য মানে মূল্যহীন নয়। মূল্যহীন আর অমূল্যের মধ্যে তফাৎ আছে, এটাও কিন্তু বুঝতে হবে তোমাদের। কেউ যদি অমূল্যকে আবার মূল্যহীন মনে করে, তাহলে সব 16 আনায় মিচে হয়ে যাবে, আমার আর কিছু বলার থাকবে না, আক্কেল গুড়ুম্ব এখানে। সুতরাং মূল্যহীন আর অমূল্য, এই তফাৎটুকু তোমাদের বুঝতে হবে, ভাবতে হবে। এটি হবে অমূল্য, মূল্যাতীত, যাকে মূল্য দিয়ে কেনা যায় না, মূল্য দিয়ে পাওয়া যায় না, মূল্যের ক্ষমতা নেই তাকে স্পর্শ করার। এই যে বিষয়টা, যেটা সে তার মূল্য দিয়ে কেনা উপকরণগুলোর মধ্য দিয়ে যে মূল্যাতীত যে বিষয়টা বেরিয়ে আসতো, তাকে আমরা এখানে বলছি, যেটা দেখে সে অপূর্ব বলেই উঠেছিল, তার নাম হচ্ছে সৌন্দর্য। মানুষের এটি একটি পরম আকাঙ্ক্ষা, সৌন্দর্যটাকে সে চায়, বুঝতে চায়, দেখতে চায়, উপভোগ করতে চায়, নিরীক্ষণ করতে চায়। এখানে সাহিত্যের পরিভাষায় যেটাকে আমরা সৌন্দর্য বলছি, সামাজিক পরিভাষায় আমরা সেটাকে বলবো মূল্যবোধ, মূল্যের অনুভূতি, মূল্যের উপলব্ধি। সেটি ওই যে অন্ন থেকে শিক্ষা পর্যন্ত যে 5টি মূল্য দিয়ে কেনা উপকরণ, আমাদের এই অমূল্য করতে হলেই সেখানে আমাকে মূল্যবোধের সঞ্চার করতে হবে। সেই মূল্যবোধ থাকলেই পরে তাহলে এই 5টি উপকরণ তার সমাজে, পরিবারে, রাষ্ট্রে, সর্বত্রই সকল মানুষের কাছে সমবন্টনের প্রশ্নটি প্রাধান্য পাবে, এবং সেই অনুযায়ী সেই কাজ সাধিত হবে। তখনই সমাজ, রাষ্ট্র, এমনকি পরিবার সেই কাঙ্ক্ষিত সুখ, সমৃদ্ধি, সফলতায় পৌঁছে যাবে। না হয় এই মূল্যবোধের অনুপস্থিতিতেই তখন সমবন্টনের প্রশ্নটি
অনুপস্থিত থেকে যাবে, সেটি কার্যকর হবে না। হলে পরে ওই মৌলিক চাহিদার উপস্থিতি সত্ত্বেও আমার কাঙ্ক্ষিত অর্জন থেকে আমরা পিছিয়ে যাব। সুতরাং এই যে মূল্যবোধ, যেই মূল্যবোধের মধ্য দিয়ে আমরা এইরকম একটা সুন্দর পরিবার থেকে, সমাজ থেকে রাষ্ট্র বিনির্মাণ করবার স্বপ্ন দেখছি, সেটি ওই মূল্যবোধ ছাড়া সম্ভব নয়। আর এই মূল্যবোধটি আমাদের উপহার দিয়ে সাহিত্য। সাহিত্যই প্রধান কাজ হচ্ছে মানব চেতনায় এই মূল্যবোধ সৃষ্টি করা। তার গল্প, কবিতা কিংবা নাটক, উপন্যাস এসবের বিষয় বিন্যাস এবং চরিত্রের রূপায়ণের মধ্য দিয়ে এই মানবিক মূল্যবোধ, মূল্য চেতনা সাহিত্য আমাদের কাছে উপস্থাপন করে, আমাদের চেতনায় সঞ্চারিত করে। এই কারণেই সাহিত্য আমরা পড়ি, আমাদের পড়তে হয়, না পড়ে কোনো উপায় নেই। সুতরাং যে প্রশ্নটি করেছিলাম, যে বিষয়টি তোমাদের কাছ থেকে জানতে চেয়েছিলাম, আশা করি তোমাদের বোধগম্যতায় সেই বিষয়টা আমি উপস্থাপন করতে পেরেছি। তবে আরেকটু করে বলি, আরেকটু যেন বুঝতে পারো সাহিত্যের অবস্থান কোথায়। এখন তো সাহিত্য কী দেয় সেটি আমরা জানলাম, কিন্তু তার অবস্থানটাও তো একটু জানা দরকার। 2 মিনিটের মধ্যে আমি শেষ করে দিচ্ছি। তাহলে এই মুহূর্তে আমাকে একটু ব্যাকরণের আশ্রয় নিই। ব্যাকরণে একটি শব্দ আছে, পরিকল্পনা। পরিকল্পনাটা শব্দের যে শ্রেণীবিন্যাস করি আমরা, উৎপত্তিগত, অর্থগত এবং গঠনগত বা সাধনগত, সেই জায়গায় সেই শ্রেণী বিন্যাসের মধ্য দিয়ে এটা সাধিত শব্দ, অর্থাৎ যা সাধন করা হয়েছে, গঠন করা হয়েছে, নির্মাণ করা হয়েছে একাধিক উপকরণের মধ্য দিয়ে, ভিন্ন ভিন্ন একাধিক উপকরণের মধ্য দিয়ে অভিন্ন একটি বিষয় দাঁড় করা হয়েছে। পরিকল্পনা একটি শব্দ। এই শব্দটি গঠনকৃত, সাধিত। কিসে কিসে হলো? এটাকে যদি আমরা ভাঙি তাহলে দেখব পরি যোগ কল্পনা। কল্পনার এই শব্দ। এখন শব্দ কাকে বলে? শব্দ হচ্ছে সেটি কিছু অর্থহীন ধ্বনির সমন্বয়ে গঠিত ব্যাকরণিক একটা উপাদান, যার একটি অর্থ আছে। অর্থ না থাকলে সেটিকে শব্দ করা যাবে না, সেটা ভাঙলে অর্থ হারিয়ে যাবে। আর এই রকম অর্থপূর্ণ ব্যাকরণিক উপাদান, অর্থাৎ শব্দের মৌলিক শব্দ কিন্তু পৃথিবীর সকল ভাষায় সীমিত। মানুষ তার প্রয়োজনে নিত্য শব্দ ব্যবহার করতে গিয়েই সে প্রতিনিয়ত জ্ঞাতসার কিংবা অজ্ঞাতসারী অসংখ্য শব্দ নির্মাণ করছে, তৈরি করছে। তা এই শব্দ তৈরির কিছু ব্যাকরণিক প্রক্রিয়া আছে, যে সমস্ত উপাদানগুলো, তার মধ্যে একটি উপাদান হচ্ছে উপসর্গ। এখানে পরিকল্পনার আগে যে পরি শব্দটি, পরিকল্পনা শব্দে কল্পনার সঙ্গে যে পরিটা যুক্ত হলো, এই পরিটা হচ্ছে উপসর্গ। এই পরির কোনো অর্থ নেই। তোমরা জানো উপসর্গের কোনো অর্থ নেই, অর্থহীন। কিন্তু উপসর্গের কিন্তু অনেক গুণ আছে। সেই গুণটা কি? তার অর্থ নেই, অর্থহীন। কিন্তু অর্থবান কিংবা অর্থপূর্ণ কোনো শব্দের সঙ্গে যুক্ত হলে তার আগে বসে এসে অনেকগুলো কাজ করতে পারে। কী কী কাজ সেটি? নতুন অর্থ সৃষ্টি করতে পারে, অর্থের পরিবর্তন করতে পারে, সম্প্রসারণ করতে পারে, ভিন্নতর অর্থ তৈরি করতে পারে। এই যে অর্থের পরিবর্তন, পরিমার্জন, পরিবর্ধন, নবতর অর্থ সংযোজন, এইসব গুণ তার থাকলেও তার কিন্তু আলাদা কোনো যে সত্তা নেই। আর ওই গুণগুলো তার প্রকাশ করবার জন্যেই তার মহত্ব, বড়ত্ব, তার সমস্ত আভিজাত্য কিংবা অহংকার যাই বলি, সমস্ত কিছু প্রকাশ করবার জন্য তাকে যুক্ত হতে হয় একটি অর্থপূর্ণ শব্দের সঙ্গে। এই কল্পনাটি সাহিত্যের। কল্পনা ছাড়া সাহিত্য হয় না। আর পরিটা বিজ্ঞানের, কিংবা বিজ্ঞান বা অন্য সাহিত্য ব্যতীত অন্য সমস্ত জায়গার, বাণিজ্য আইনের বলতে পারি, বাণিজ্যের বলতে পারি। পরি
কিন্তু ওই বাণিজ্যের কিংবা বিজ্ঞানের পরিশব্দের তো স্বতন্ত্র অর্থ নাই, কিন্তু অর্থপূর্ণ শব্দের সঙ্গে যুক্ত হয়েছে অর্থবান হচ্ছে। যতক্ষণ না অর্থপূর্ণ শব্দের সঙ্গে যুক্ত হতে পারছে ততক্ষণ তা সে অর্থহীন, মূল্যহীন, আভিজাত্য নেই, কোনো কিছু নেই, শূন্য। সুতরাং বিজ্ঞান কিংবা অন্য জ্ঞান শাখাকে মূল্যবান হতে হলেই যুক্ত হচ্ছে কল্পনার সঙ্গে, অর্থাৎ সাহিত্যের সঙ্গে। এখানে লক্ষ্য করো, কল্পনা আছে, পরিকল্পনা আছে, কল্পনা নাই, পরিও নাই। অর্থাৎ সাহিত্য আছে, বিজ্ঞান কিংবা জগতের অন্য জ্ঞান আছে, সাহিত্য নেই, অন্য জ্ঞানও নেই। তাহলে সকল জ্ঞানের ফাউন্ডেশন, ভিত্তি সাহিত্য। এটি মানতেই হবে। কেউ যদি না মানে তাহলে তার জন্য আমাদের সুমতি হোক, তার এই আকাঙ্ক্ষা করা ছাড়া আর কিছুই থাকবে না। সুতরাং আজকের এই ছোট্ট আলোচনায় সাহিত্য আমরা কেন পড়ব, তার উপযোগিতা এবং সাহিত্যের অবস্থান, দুটো জিনিসই বোধহয় আমি পরিষ্কার করতে পেরেছি, কিংবা কিছুটা হলেও ধারণা তোমাদের দিতে পেরেছি। বাকি বিষয়গুলো আমরা যখন এই যে সাহিত্য আমাদের আছে, নানা শাখায় পল্লবতী বিস্তৃত সাহিত্যের যে আমাদের পাঠ্যসূচি, আমরা যখন সেখানে প্রবেশ করব তখন আস্তে আস্তে এই বিষয়গুলোকে আমরা আরও নতুন মাত্রায়, নতুন উচ্চতায়, যেটুকু আমাদের বাকি আছে, হ্যাঁ তোমাদের প্রশ্ন থাকতে পারে, সে আলোকে আমরা আরও সম্প্রসারণ, আরও সুন্দরভাবে উপস্থাপন করতে তোমাদের জানাতে সক্ষম হব। তো আজ এ পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, স্বাস্থ্যবিধি মেনে চলে নিরাপদে থেকো। ধন্যবাদ।